এই সুযোগের প্রেক্ষিতে এখন এসে যে ওয়াকআউট করছে, আমরা ভেবেছিলাম বিএনপি তো 2/3 মেজরিটি, এখন রাষ্ট্রপতিকে অভিশংসন করার মতো যথেষ্ট আইনগত ভিত্তি তাদের সামনে আছে। মাঝখানে রাষ্ট্রপতিকে সরানোর 2-3বার অ্যাটেম্প্ট হয়েছে। তিনি নিজেই সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে বিএনপির কারণে আমাকে সরাইতে পারে নাই, হুইচ ইজ ট্রু। বিএনপি সেটা স্বীকার করে যে আমরা সরাইতে দেই নাই। ইউনূস সরকারও চেয়েছিল, অন্যান্য রাজনৈতিক দলও চেয়েছিল, শুধু বিএনপি চায় নাই। এই কারণে রাষ্ট্রপতিকে সরাইতে কেন? সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। তো এখন কি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে? এখন তো ওনারা একজন রাষ্ট্রপতি দিবেন, ওনাকে খালি সিগন্যাল দিলেই তো হয়। রাষ্ট্রপতি নিজেই তো দিন সাক্ষাৎকারে বলেছেন আমি ততক্ষণ থাকবো যতক্ষণ অমুক সরকার আমাকে চাইবে। তো উনি না চাইলে তো উনি চলে যাবে। কি একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে দেশে। দেখেন, একটু আগে দেখাচ্ছে রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, একটু পরে রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, আর আমরা সব পার্লামেন্টে বসে এটা হাত চাপড়াচ্ছি। এটা দেখতে লজ্জা হয় না? এম্বারাসমেন্ট হয় না? রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান, রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তিত্ব তিনি, তার মধ্য থেকে এই সমস্ত বৈপরীত্য দেখলে একজন শিশুরও তো লজ্জা হয়। তাহলে বিএনপি এটা সেটেল করে না কেন? বিএনপি তো উচিত এটা সেটেল করে ফেলা, নাকি বারবার দেখবে? কদিন পরে আবার অধিবেশন হবে না, আবার বক্তব্য হবে না, আবার একই প্রশ্ন আসবে না, চলতে থাকবে তো। আমি মনে করি বিএনপি যদি সত্যিকার অর্থে প্রপার পলিটিক্স এখানে করতে চায়, রাষ্ট্রপতির ভাষণের মজা নেওয়ার দরকার নাই। উচিত হলো তাদের কি, যেহেতু তাদের এই ক্ষমতা জনগণ এখন দিয়েছে, 2/3 মেজরিটি তাদের আছে, অভিশংসনই বলেন। আমার তো মনে হয় অভিশংসনের কিছু করার দরকার নাই, শুধু গিয়ে একবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে বললেই হবে যে আপনারও এম্বারাসমেন্টের দরকার নাই, আমাদেরও এম্বারাসমেন্টের দরকার নাই, আপনি রিজাইন করে যান, আমরা নতুন করে আরেকজনকে রাষ্ট্রপতি বানিয়ে দিই, তাদের লোকই রাষ্ট্রপতি বানিয়ে দিই, সমস্যা কি? এই এম্বারাসমেন্টটা বারবার যদি তারা দেখতে চান, তাহলে তাদের জন্য এম্বারাসিং হবে। কারণ আপনি গতকালকের রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে অনলাইনের প্রপাগান্ডাগুলো দেখতে পাবেন, অতীতের সব ভিডিওগুলো আবার আসছে, যেখানে রাষ্ট্রপতি বলতেছেন কার পায়ে ধরতেছেন, সালাম করার জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু পা আর খুঁজে পান না। সেই রাষ্ট্রপতি এখন এসে বলতেছেন ফেসিস্ট সরকার ছিল। এগুলো শুনতে ভালো লাগতেছে আমাদের? এই জন্য আমি মনে করি সকলের এম্বারেসমেন্ট দূর করে দেওয়া দরকার। বিএনপির সামনে এসেছে সুযোগ, তারা এই সুযোগটা কাজে লাগাক, রাষ্ট্রটাকে প্রপার ট্র্যাকে নিক। রাষ্ট্রপতিকে আমরা সম্মান করতে চাই, রাষ্ট্রপতিকে নিয়ে আমরা হাসাহাসি করতে চাই না, যে দলের রাষ্ট্রপতি হোক। এই হাসাহাসির জায়গাটাকে পরিবর্তন করে ইজ্জতের জায়গাটাকে ভালো দেখে, ইজ্জতবান দেখে একজন রাষ্ট্রপতি তারাই নিয়োগ করুক। আমার জাতীয় সরকারের প্রস্তাব দেওয়া হয়েছিল, ওনাদের একজন হাই আপ নেতা ইনস্ট্যান্টলি রিজেক্ট করে দিলেন, জাতীয় সরকারের রাজি না। শুধু তাই না, বঙ্গভবনে যে মিটিং ফার্স্ট হয়েছে সেখানে বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা হাজির ছিল। সেখানে কি ধরনের সরকার গঠিত হবে, তার দায় দায়িত্ব যদি ছাত্রদের উপর চাপাইতে হয়, জামাতের উপর চাপাইতে হয়, বর্তমান এনসিপির উপর চাপাইতে হয়, তার বড় দায় দায়িত্ব বিএনপির ঘাড়েও নিতে হবে। কারণ দে ওয়ার দি পার্টিসিপেন্টস ইন দি ডিসিশন মেকিং প্রসেস। এখন বললে হবে না যে খালি ছাত্ররা ভুল করেছে, ভুল করলে বিএনপিও করেছে, ভুল করলে অভ্যুত্থানের সকল শক্তিই করেছে। আর অপেক্ষা কেন করতে হবে না? ডেমোক্রেটিক পলিটিক্সে 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে বিএনপি। বিরোধী দলকে 5 বছর রাজনীতি করতে হবে, জনস্বার্থের কথা বলতে হবে। এই জনস্বার্থের কথা বলে কি ধরনের ভূমিকা তারা এখানে পালন করছে, ভবিষ্যতে তাদেরকে মানুষ সাপোর্ট করবে কিনা, এই ভূমিকার উপর নির্ভর করবে মানুষ তাদেরকে কি পরিমাণ ট্রাস্ট এবং কনফিডেন্স গ্রো করবে তাদের উপর। এই জন্য তাদেরকে যৌক্তিক সমালোচনাও করতে হবে, ভালো কাজের অ্যাপ্রিসিয়েশনও করতে হবে। আমি বারবার তো এটা বলি, ওনারা ফ্যামিলি কার্ড দিয়েছেন, এটা মাস্ট বি রেসপেক্টেড, এটাকে আমরা সকলেই প্রেস করতে হবে। আবার এট দ্য সেম টাইম সংবিধান সংস্কার সভার শপথ নেন নাই, এটাকে ভয়ানকভাবে তিরস্কার করতে হবে। কারণ তারা তাদের ট্রাস্ট এবং কনফিডেন্সের জায়গা থেকে সরে গিয়েছেন, এই জায়গাটা বারবার বলতে হবে, দিস ইজ দেয়ার প্রবলেম। আবার এট দ্য সেম টাইম জনকল্যাণে কাজ করছেন, আমি শুনেছি 16 তারিখ তারা খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন, এটাকে প্রেস করতে হবে। দিস ইজ গুড ওয়ার্ক, সো উই হ্যাভ টু প্রেজ দ্য গুড ওয়ার্ক, এট দ্য সেম টাইম উই হ্যাভ টু রিজেক্ট দ্য ব্যাড ওয়ার্ক। ব্যাড ওয়ার্কটা কি? আপনি রাষ্ট্রপতি জুলাইয়ের পক্ষে কথা বলতেছেন, আপনি এখানে বসে থেকে আমি দেখলাম বিএনপি দলীয় মন্ত্রী এমপিরা টেবিল ছাপড়াচ্ছে যখন ফেসিস্ট বলে গালি দিচ্ছে। বাহ, এই যে একটা এম্বারেসমেন্ট সামনে নাই। নিয়মতান্ত্রিকভাবে প্রথম সামনে এসেছে যেদিন তিনি ভাষণ দিবেন সেই দিন। এই ভাষণের জায়গাটা ওনার মুখ দিয়ে এই উপদেশ শুনতে হচ্ছে, কে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, কারা 2001 সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে দিয়ে গিয়েছিল। বিএনপি তখন 2001 থেকে 6 সালের যে সরকার ছিল, ওখানে তো আমরাও পার্ট ছিলাম, ওই পার্টের সরকারে আগের সরকারের দুর্নীতির চ্যাম্পিয়নশিপের ক্যারিকেচার বহন করেছে। এবং এখানে এসে কিভাবে গণতন্ত্রের উত্তরণ হয়েছে, 1400 লোক মৃত্যুবরণ করেছে, ফেসিস্ট বলে গালি দিচ্ছে সরকারকে, আগের সরকারকে। আর সেই রাষ্ট্রপতির ভাষণ এখানে বসে বসে শুনতেছি। আমার মনে হয় এইটা শুনতে বিএনপির কাছে কেমন লাগে আমি জানি না, তবে রাষ্ট্রপতির জায়গাটাকে যদি ট্রাস্ট ওয়ার্থি ক্রেডিবল রাখতে হয়,
তাহলে সত্যিকার অর্থে ক্রেডিবল লোককে ওখানে বসাইতে হবে, কারণ এটা সম্মানের জায়গা, এটা কিন্তু যুক্তিতর্কের জায়গা না। সব অঙ্গ ফেল করে গেলে রাষ্ট্রপতি ইজ দ্য শ্রেষ্ঠ পয়েন্ট। ওখানে আমরা একটা মিসট্রাস্টে ভুগতেছি। আমার ধারণা, আমি অনুরোধ করব, আমার ভাই এখানে আছেন, দ্রুত, ঠিক আছে প্রথম অধিবেশনে পারেন নাই, বাকি সময় যে সময়টুকু আছে টক টু দি, আচ্ছা বলেন প্রাইম মিনিস্টার বিদেশ যাবে, এসে রাষ্ট্রপতিকে রিপোর্ট করতে হবে না? কি বলবে যে এই রাষ্ট্রপতিকে, এই প্রাইম মিনিস্টার এই রাষ্ট্রপতিকে কি রিপোর্ট করবে, কিভাবে রিপোর্ট করবে, কি কনভারসেশন হবে সেখানে? একটা চক্ষু লজ্জা বলতে কিছু নাই মানুষের? যে লোক একটু আগে মানে আমাদের সবাইকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়ে যে কথা বলেছে, আর এখন যে কথা বলতেছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে লোকটা পোল্ট্রি বেড়ে দিল। এই পোল্ট্রিওয়ালা লোকটাকে আমরা এখানে রেখে সবাই কমফোর্টেবল, এই কমন জায়গা তো আছে, এই কমন জায়গাটার মধ্যে ফাটল ধরতে হবে কেন রাষ্ট্রপতির ইস্যুতে? না দেখে বরঞ্চ রাষ্ট্রপতিকে যদি তারা সরিয়ে দেন, কিংবা তাদের উপদেশ ছাড়া তো চলবে না, 2/3 মেজরিটি আছে, শুধু আকার ইঙ্গিত দিলেই রাষ্ট্রপতি থাকবে না। এই অধিবেশনে পারেন নাই, পরের অধিবেশনে যদি করেন তাহলে পরাজয় হবে না, বরং রাজনীতিতে দীর্ঘস্থায়ী বিজয় হবে বিএনপি। জি, ধন্যবাদ জনাব শিশির মনির। জনাব খান শিশির মনির বলছিল যে ট্রাস্টের জায়গাটা শেকি হয়ে গেছে। আপনারা কি মনে করেন যে আসলে ট্রাস্টের জায়গাটা শেকি হয়েছে? আমরা আসলে এটা মনে করি না, কারণ রাষ্ট্রপতি একটা প্রক্রিয়ার মাধ্যমেই তাকে, এটা বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের জায়গা, যেরকম ওনাকে সরানোর প্রক্রিয়াটাও সম্মানজনক হওয়া উচিত। ওনাকে এমনভাবে সরানো উচিত না, কারণ সরানোর যে প্রক্রিয়াটা ছিল সেটা যদি 5 আগস্ট হতো সেটা একটা রকম ছিল, বাট এখন একটা নির্বাচিত সরকার, তাদের যে কোনো কিছুই একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। আমি মনে করি অনির্বাচিত সরকার কিংবা ফেসিবাদী সরকার যেভাবে রাষ্ট্রীয় যে পদগুলো আছে তাদেরকে কথায় কথায়, যেমন আমরা আগে দেখেছি প্রধান বিচারপতি ছিলেন সিনহা সাহেব, তাকে যেভাবে সরিয়ে দিয়েছে, তো এই প্রক্রিয়াটা একটা সৌন্দর্য আছে, একটা প্রক্রিয়া আছে। আমি মনে করি বিএনপি সেই প্রক্রিয়া মেনেই যখন এই ট্রাস্টের বিষয়গুলো আসবে বা ওই রকম প্রয়োজনীয়তা বিএনপি অনুভব করবে, তখন তারা সে প্রক্রিয়াগতভাবেই তাকে সরাবে। জি, ধন্যবাদ ডক্টর অ্যাডভোকেট খান। এই পর্যায়ে আমি যেতে যাচ্ছি জনাব মাহবুবুর রহমান খানের কাছে। জনাব খান, বিরতির আগে অ্যাডভোকেট শিশির মনির বলছিলেন যে সংবিধানের সংস্কার পরিষদের কথা বলছিলেন, বিএনপি যারা এমপি রয়েছেন তারা এই পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তো এটা কি আসলে জুলাই সনদে তারা যখন সাইন করেছিল এটার সাথে মানে বিপরীতমুখী অবস্থান কিনা? ধন্যবাদ। আসলে এই জুলাই সনদের বিষয়টাতে শুরু থেকেই একটা বৈপরীত্য আছে। বৈপরীত্য কি, এটা যদিও ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে, কিন্তু সেই ঐক্যমত কমিশনেও কিন্তু সবগুলো রাজনৈতিক দল সবগুলো বিষয়ে একেবারে ঐক্যমতে পৌঁছছিল এরকম না। জুলাই সনদে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোতে কিন্তু নোট অফ ডিসেন্ট বিএনপির পক্ষ ছিল। তা আমি মনে করি যে জুলাই সনদে সেটাই আসা উচিত ছিল, যেইটাতে সবগুলো রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছছে, যেটাতে নোট অফ ডিসেন্ট ছিল না কোনো দলের। বা তাহলে তো যদি ঐক্যমত কমিশন ঐক্য পৌঁছতো কোথায়, যদি আমারই আপত্তি সহই এটা চলে আসে। তা আমি যে বিষয়টাতে নোট অফ ডিসেন্ট দিয়েছি, গণভোটে তো সেটা আসে নাই। গণভোট যদি আমি বলি যে জুলাই সনদ আমার পুরোপুরি বাস্তবায়ন করতে হবে, তাহলে আমার যে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, যেটা আমার নির্বাচনী ইশতেহার বা আমার দলীয় আদর্শ বা আমার দলীয় চিন্তা ভাবনা কর্মসূচি, তার সাথে বৈপরীত্য আমি মনে করেছি, সেগুলোতে আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি। ধরেন বিএনপি দিয়েছে, সেই বিএনপির নোট অফ ডিসেন্টটাতেও আপনি হ্যাঁ ভোট না ভোটে দিয়ে দিচ্ছেন, তাহলে একটা হ্যাঁ ভোট হয়ে গেল। এখন যদি বিএনপি এই পুরোপুরি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, সেই ক্ষেত্রে কি বিষয়টা দাঁড়াচ্ছে, যে বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো চলে আসছে। আমি মনে করি এই জায়গাটাতে একটা পার্থক্য করা উচিত ছিল। এই নোট অফ ডিসেন্ট যেগুলোতে দিয়েছিল সেগুলো গণভোটে এইভাবে গণহারে আসা উচিত হয়নি। তা আমার অনাপত্তি দেয়া বিষয়গুলো আমাকে এখন গ্রহণ করতে হবে, এটা তো হইতে পারে না। কারণ আমি একটা রাজনৈতিক দল, বিএনপির একটা রাজনৈতিক ইশতেহার আছে, এবং বিএনপি সবার আগে কিন্তু সংস্কারের যে প্রস্তাবনা আপনি দেখবেন জুলাই সনদেও যেগুলো আসছে, এর বেশিরভাগ সংস্কারের প্রস্তাবনা কিন্তু বিএনপি 31 দফায় দেওয়া ছিল, এবং তারা দীর্ঘদিন এটা নিয়ে কাজ করেছে। এবং 5ই আগস্টের অনেক আগে থেকেই জনগণের কাছে গেছে, জনমত তৈরি করেছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা এই কাজগুলো করব। তো জনগণের সামনে তো বিএনপির একটা এজেন্ডা ছিল, এবং সেই এজেন্ডাটাকে জনগণ গ্রহণ করেছে বলেই তো বিএনপিকে ভোট দিয়েছে। তো বিএনপিরও তো একটা নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারটা তো বিএনপির জনগণের কাছে কমিটমেন্ট আছে, তো সেই কমিটমেন্টটা তো বিএনপিকে প্রথমে পূরণ করতে হবে। তারপরে সেটাতে যে অন্য অন্য রাজনৈতিক দলের যেটা চাওয়া, যেখানে তাদের নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, সেটাতে বিএনপি, দেখেন আপনি মাননীয় প্রধানমন্ত্রী যখন সংসদে ভাষণ দিয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন যে 1971 থেকে 24 পর্যন্ত তিনি কিন্তু দুইটাকেই ওন করেছেন, এবং দুইটার যে স্পিরিট, বিএনপি কিন্তু
আওয়ামী লীগ আপনি দেখেন 1971 সালের যে স্পিরিট বা চেতনার কথা বলে কিন্তু রাজনীতি করেছে, কিন্তু সেই 1971-এর যে চেতনা সেটা কিন্তু বাস্তবায়ন করে নাই। আপনি যদি বিএনপি সরকারের সবেমাত্র শুরু হয়েছে, বাট আমি মনে করি বিএনপি সেই জুলাইয়ের যে চেতনা সেটাকে স্লোগানে নিবে না, সেটা প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের রাজনীতির, বাংলাদেশের সংবিধানের বা বাংলাদেশের রাজনৈতিক যে প্যাটার্ন সেটা চেঞ্জের যে চাহিদা, সেটার প্রতি বিএনপির একটা সম্মানবোধ আছে এবং বিএনপি সেটা বাস্তবায়ন করবে। এটাকে শুধুমাত্র একটা স্লোগানে রাখবে না, বা জুলাই সনদের যে এটাও যাতে একটা একেবারে চেতনার ব্যবসার মতো না হয়ে যায় 1971-এর চেতনার মতো, সেই দিকে বিএনপির খেয়াল আছে। এবং আমি বিশ্বাস করি বিএনপির যে শুরুটা, সেই শুরুর যাত্রায় বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা যেটা আছে সেটা বাস্তবায়নের প্রতি তারা শ্রদ্ধাশীল, এবং তাদের রাজনীতির মাধ্যমে তারা এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করবে প্র্যাকটিক্যালি। জি, ধন্যবাদ অ্যাডভোকেট খান। জনাব শিশির মনির, যখন ঐকমত্য কমিশন আলোচনা হয়েছে আপনি এই দীর্ঘ আলোচনায় অংশ নিয়েছেন, পরবর্তীতে জাতীয় জুলাই সনদ তৈরি হয়েছে, সাইন হয়েছে, বলা হয়েছিল যে সংসদ শুরু হওয়ার প্রথম দিন থেকে 180 দিনের মধ্যে সনদটি বাস্তবায়ন করতে হবে। তো সেই 180 দিনটা কি, কাউন্টটা কি শুরু হয়েছে কিনা? 180 দিন তো ম্যাস আপ হয়ে গেছে। প্রথম আমার ভাইয়ের একটা কথার উত্তর দেই। উনি বলছেন যে রাষ্ট্রপতিকে সরানোর প্রক্রিয়াটা একটা সম্মানজনক হওয়া উচিত। এটা শুনলে আমার মনে পড়ে যে ওনারা কিন্তু AQM বদরুদ্দোজা চৌধুরী সাহেবকে তাড়িয়েছিলেন একসময়, খুব সম্মানের সহিতই তাড়িয়েছিলেন। তো এখন তো এই সম্মানের সহিতই বর্তমান রাষ্ট্রপতিকে ডিল করার সুযোগ এসেছে তাদের সামনে। সম্মানটা কি অ্যাকর্ডিং টু ল? সেই ল কোথায় আছে? কনস্টিটিউশন। ইমপিচমেন্ট কিভাবে করতে হয়। কিন্তু আমার ধারণা এই বর্তমান রাষ্ট্রপতিকে ইমপিচ করতে হবে না, শুধু একটু আকার ইঙ্গিতে বললেই হবে, উনি অটোমেটিক্যালি হি উইল রেসপেক্টফুল গন্তব্যে উনি চলে যাবেন, এবং এটা তার জন্য ইররেসপেক্টফুল হবে না, অসম্মানজনক হবে না। সম্মানের সহিতই ওনাকে ডিল করতে পারবেন। এই রাস্তাঘাট সংবিধানেও আছে, ব্যক্তিগতভাবেও ওই ব্যক্তি প্রস্তুত বলে আমার কাছে মনে হয়। সেকেন্ড, উনি বলছেন যে সেগুলি আসা উচিত ছিল যেগুলো ঐকমত্য হয়েছিল। আপনি দেখবেন গণভোট অধ্যাদেশটার পিছনে একটা শিডিউল আছে। এই শিডিউলের ভিতরে 30টা বিষয় বলা আছে, যে 30টা বিষয়ে 32টা রাজনৈতিক দল একমত হয়েছে। এই 30টা বিষয়ের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কেউ কারোর সঙ্গে কোনো দ্বিমত করে নাই। এর বাইরে আরো 17টা বিষয় আছে। টোটাল সাংবিধানিক বিষয় হলো 47টা। এই 47-এর ভিতরে এই 17টার ব্যাপারে কিছু ডিসেন্টিং আছে, বিভিন্ন দলের ডিসেন্টিং আছে। আচ্ছা বলেন তো, একটা রাজনৈতিক দল ডিসেন্টিং দিয়েছে, এই ব্যাপারটাকে গণভোটে পাঠানো হয়েছে, জনগণের মধ্যে প্রায় 5 কোটি লোক এর পক্ষে ভোট দিয়েছে। বিএনপি তো জনগণের দল, বৃহত্তর রাজনৈতিক দল বলে ক্লেম করেন, তাহলে জনগণের সে রায়ের প্রতি এইবার তাদের সম্মান দেখানো উচিত না? আমরা হলে দেখাতাম, আমরা দ্বিমত হলেও দেখাতাম। ঠিক আছে, বিএনপি একটা বিষয়ে দ্বিমত পোষণ করেছে, এই করার ফলে 5 কোটি লোক সেটাতে তাদের দ্বিমত পোষণের বাইরে গিয়ে ভোট দিয়েছে। এইবার জনগণ বড় নাকি বিএনপি বড়? সরকার বড় নাকি 5 কোটি লোক বড়? 5 কোটি লোকের মতামত প্রাধান্য পাবে নাকি জামাত ইসলামের মতামত প্রাধান্য পাবে, এনসিপির মতামত প্রাধান্য পাবে, বিএনপির মতামত প্রাধান্য পাবে? এই জায়গায় আমার একটু ইন্টারপ্রিটেশনটা এইভাবে দিলে ভালো হয়। আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর বিএনপি, বাট এট দ্য সেম টাইম এটা মনে হয় এখানে করলে সুন্দর হতো। বিএনপি একটা গ্রাউন্ড লুজ করছে। কোনটা করলে সুন্দর হতো? যে ঠিক আছে, আমরা দ্বিমত পোষণ করেছিলাম, কিন্তু যেহেতু 5 কোটি লোক এটার পক্ষে রায় দিয়েছে, আমরা রেসপেক্টফুল, মানুষের মতামতের প্রতি আমরা মেনে নিলাম, আমরা শপথ নিলাম, আমরা সংবিধান সংস্কার পরিষদও গঠন করলাম, 180 দিনের মধ্যে এটা সম্পন্ন করব, আর এই দিকে নর্মাল সংসদ পার্লামেন্ট ফাংশন করবে। এর মধ্যে আমরা যা কিছু আছে, একটা দুইটা ব্যাপারে দ্বিমত থাকলেও আমরা সংবিধান সংশোধন করে ওটাকে রেখে দিব, আর বাকিগুলো আমরা সকলেই না হয় মেনে নিলাম। এই রাস্তাটা যদি অবলম্বন করতেন, তাহলে আজকে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে একটা সিমেন্টেড ঐক্য দেখা যেত। সরকার গঠিত হয়েছে 1 মাসও হয় নাই, এখনই এই সমস্ত বিতর্কের মধ্যে পড়া কি ঠিক হলো? আমি সবচেয়ে বেশি দুঃখ পাই এটা, যে যখন ঐকমত্য কমিশনে গণভোটের প্রস্তাব কিন্তু বিএনপি দিয়েছে, আপনারা সেটা দেখলেই খুঁজতে পাবেন, শেষ দিনে বিএনপি গণভোটের প্রস্তাব দিয়েছে। যেই বিএনপি সালাউদ্দিন ভাই গণভোটের প্রস্তাব দিয়েছে, সবাই হই হই করে একমত হয়ে উঠে গেছে, ইয়েস আমরা উই গট এ পয়েন্ট। এবং সেইখানে দেখবেন আমার সিনিয়র ব্রাদার মিস্টার সালাউদ্দিন, দি হোম মিনিস্টার, না ওনার সেই দিনকার বক্তব্যটা দেখবেন, এসে যে একটা গণভোট আয়োজন হবে, দিবে, পরবর্তী পার্লামেন্ট বাধ্য হবে, এটা একটা বক্তব্য আছে। আর ইলেকশনের পরে দেখবেন আরেকটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলের উল্টা বক্তব্য আছে। শপথ নিতে পারে, ডিসেন্টিং পার্টটুকু বাদ দিয়েও তো গণপরিষদের শপথ নিয়ে
প্রেসিডেন্টকে অ্যাডভাইস করতে পারতেন প্রাইম মিনিস্টার যে আপনি শুধুমাত্র সংসদে আহ্বান করেন না, একই সাথে আপনি গণপরিষদে আহ্বান করেন। আগামী 15 তারিখে লাস্ট ডেট, আইনে বলা আছে 30 পঞ্জিকা দিবসের মধ্যে গণপরিষদের সভা ডাকতে হবে। তিনিই ডাকবেন যিনি সংসদের সভা ডাকেন। তাহলে ডাকবেন প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট তো আর ডাকতে পারবে না। প্রেসিডেন্টকে অ্যাডভাইস করে কে? প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারকে অ্যাডভাইস নিশ্চয়ই প্রাইম মিনিস্টার অ্যাডভাইস করেন নাই। প্রাইম মিনিস্টার যদি অ্যাডভাইস করতেন তাহলে তিনি 2টা সভার মিটিং ডাকতেন, বাধ্য হতেন। এবং যে শপথের জন্য আহ্বান করা হয়েছিল চিঠিতে, 2টা শপথের জন্য আহ্বান করা হয়েছে, কিন্তু একটা নেওয়া হয়েছে, একটা নেওয়া হয় নাই। এখন প্রাইম মিনিস্টার এসে অ্যাডভাইস যেহেতু করছেন না, প্রেসিডেন্ট ডাকছেন না, এখন 30 দিন পার হয়ে যাচ্ছে। তাহলে এরপরে কনসিকোয়েন্সটা কি হবে? দেখেন কনসিকোয়েন্স কি হতে পারে। এই রাজনৈতিক কেরেঙ্কালটা তৈরি না করলে বিএনপি যেহেতু সরকারে আছে তাদের জন্য কমফোর্টেবল হতো। আমরা সরকার হলে আমরা কমফোর্টেবল সিচুয়েশন ক্রিয়েট করতাম, এই সময় এটা করতাম না। না করে এখন কি করবে? এখন রাষ্ট্রপতিকে আহ্বান জানাতে পারে, এই জিনিসটা আরো গড়াবে সংসদে। দেখবেন 15 তারিখে হয়তো এই আলোচনা আবার আসবে, আবার সে ওয়াকআউট হবে, আবার সেই প্রেসিডেন্টকে, স্পিকারকে হয়তো অনুরোধ করবে, যা স্পিকারের মাধ্যমে আমরা প্রাইম মিনিস্টারকে অনুরোধ জানাচ্ছি তিনি যেন রাষ্ট্রপতিকে পরামর্শ দেন যেন আগামীকালকেই, আজকের মধ্যেই সংবিধান সংস্কার সভার মিটিং ডাকা হয়। কিন্তু সংবিধান সংস্কার সভার মিটিং যদি না ডাকে তাহলে যারা শপথ নিয়েছে তাদের শপথের কি হবে? যারা শপথ নেয় নাই তাদের কি হবে? এই জটিলতা তৈরি হলো। তো এই জটিলতাটা ভাঙতে তো হবে। কে ভাঙবে? যিনি সরকারে আছেন তাদের ভাঙার দায়িত্ব। এই ভাঙার জন্য আমার মনে হয় এখনই কনস্ট্রাকটিভ উদ্যোগ নেওয়া দরকার। এটা হাসাহাসির বিষয় না, এটা খুবই সিরিয়াস কনস্টিটিউশনাল প্রশ্ন। এই ব্যাপারটা নিয়ে পার্লামেন্টের বাইরেও যদি আলোচনা করতে চান আলোচনা করেন। নেতৃবৃন্দ তো আছেন, বিরোধী দলের নেতা আছেন, এনসিপি আছেন, বাইরে বসে এটার একটা আশু সমাধান বের করেন। গু ধরে থাকলে হবে না। গু ধরে থাকলে যেহেতু বিএনপি ক্ষমতায় আছে, শেষ পর্যন্ত দায় দায়িত্ব কিন্তু বিএনপির উপরেই পড়বে। সেটেলমেন্ট করতে হবে তো একটা, রাইটলি অথবা রংলি। এই কনস্টিটিউশনাল ক্রাইসিসের জায়গাটা, এটা তো অর্ডার তো পার্লামেন্টে নেওয়া যাচ্ছে না। 133টা অর্ডিন্যান্স নিয়েছে পার্লামেন্টে, এটা তো অর্ডার তো পার্লামেন্টে নেওয়ার কিছু নাই। তাহলে এই অর্ডারের কার্যকারিতা কি নাই? যদি না থাকে তাহলে রিপিল করতে হবে। কে রিপিল করবে? সরকার। করলো না কেন ফার্স্ট অধিবেশনে? রিপিল অধ্যাদেশের উপরে বিল আনে না কেন? এর অর্থ হলো এই ক্রাইসিসটা ঘনীভূত হচ্ছে। আমি এক্সপেক্ট করব যে বিএনপি বা সরকার উইল টেক দিস ইনটু সিরিয়াস নোটিস and come up with a reasonable solution after consultation with the opposition and other stakeholders. জি, ধন্যবাদ জনাব শিশির মনির। জনাব অ্যাডভোকেট খান, বিএনপি তো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, তো সেই জায়গা থেকে শপথ না নিয়ে তারা সংবিধান সংস্কারের জায়গা থেকে কোনো কাজ করার সুযোগ আছে কিনা বা তারা করবে কিনা, কি মনে হয় আপনার? আচ্ছা, এখন আসলে জুলাই সনদ যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে অনেকগুলোই যদি বিএনপি চায় বা জামায়াত ইসলামী সহ যারা বিরোধী দলে আছে তারা তো সংসদে জুলাই সনদের এই বাস্তবায়ন ছাড়াও সংসদে সংবিধানে সন্নিবেশিত করতে পারবে। আপনার যদি সবগুলো রাজনৈতিক দল ঐক্য